তিন কোম্পানির শেয়ার অফলোডের নির্দেশনায় ফের সমালোচিত বিএসইসি, বিকৃত অর্থ বাইরে চলে যাওয়ার শঙ্কা। জিএসপি সুবিধা দিতে সুশাসনে নতুন শর্ত দিয়েছে ইইউ, 10 বছর মেয়াদী পরিকল্পনার খসড়া ঘোষণা। পাট থেকে 50 রকমের কাপড় তৈরি, বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় পাট গবেষণা ইনস্টিটিউট। স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসী। বিতর্কই যেন নিয়তি বিএসইসির নতুন কমিশনের। সম্প্রতি ওয়ালটন, বার্জার ও আইসিবির 10% পর্যন্ত শেয়ার পুঁজিবাজারে ছাড়ার নির্দেশনা দিয়ে সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের আশঙ্কা, যে প্রক্রিয়ায় শেয়ার ছাড়তে বলা হয়েছে তাতে দামি এসব শেয়ার বিক্রির টাকা পুঁজিবাজারের বাইরে চলে যেতে পারে। তাই পরামর্শ, রিপিট আইপিও বা রাইট শেয়ার ইস্যু করে এই নির্দেশনা বাস্তবায়নের। বিস্তারিত আনিসুর রহমানের রিপোর্টে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ন্যূনতম 10% শেয়ার পুঁজিবাজারে ছাড়ার বিনিয়োগকারীদের দাবি দীর্ঘদিনের। এর মধ্যে গত বছর 1% কম শেয়ার ছেড়ে বাজারে তালিকাভুক্ত হয় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের কম শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিয়ে সমালোচনা হয়েছিল বিনিয়োগকারী সহ নানা মহলে। কিন্তু সেই সময় কর্ণপাত না করলেও 12 সেপ্টেম্বর ন্যূনতম 10% শেয়ার ছাড়ার নির্দেশনা দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নির্দেশনায় বলা হয়, আগামী 1 বছরের মধ্যে ওয়ালটন, বার্জার ও আইসিবিকে ন্যূনতম 10% শেয়ার ছাড়তে হবে। সেই হিসাবে ওয়ালটনকে 9.03%, বার্জারকে 5% ও আইসিবিকে 6.81% শেয়ার ছাড়তে হবে। তবে শেয়ার ছাড়ার হার প্রতি মাসে 1%-এর বেশি হবে না। আমি ওইভাবে যাতে বলবো, কারণ আমরা প্রত্যেকটা বাজার বিশ্লেষকরা বলছেন, যে প্রক্রিয়ায় সেকেন্ডারি বাজারে শেয়ার ছাড়তে বলা হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগকারীরা, সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে পুঁজিবাজারও। আমি নিজে ক্ষুব্ধ হচ্ছি। এই জন্য হয়েছি যে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার্স বার্জারের এবং ওয়ালটনের, তারা তো লুজার হবে, লুজার হয়ে গেছে অলরেডি। ইনভেস্টরদের মাঝে একটু অস্বস্তির মতো আমি লক্ষ্য করছি, যে মনে করেন যে যারা বেশি দামে শেয়ার কিনেছে, 1400-1500 টাকা দামে শেয়ার কিনেছে, এখন ওয়ালটন যদি তাদের 1% করে যদি মাসে বিক্রি করে, তাহলে পরে একটা প্রেশার কিন্তু আসবে। রাইট শেয়ার ইস্যু বা রিপিট আইপিওর মাধ্যমে সেকেন্ডারি বাজারে শেয়ার ছাড়ার পরামর্শ তাদের। পাবলিক শেয়ার হোল্ডার্স যারা আছে, মাইনরিটি শেয়ার হোল্ডার, তাদের জন্য রিপিট আইপিও অথবা রাইট শেয়ার ইস্যু করলে ও 10% হয়ে যেত। তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমার কাছে মনে হয় না জিনিসটা যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং জুডিশিয়াস মাইন্ড এখানে অ্যাপ্লাই করেছে। 99.03% লক ইন আছে। এই লক ইন পিরিয়ড শেষ হবার পরে এই কার্যক্রম শুরু করা। দ্বিতীয় হলো অ্যাডভাইস, যে রাইট শেয়ার 1% শেয়ার হোল্ডার যারা পুঁজিবাজারে আছেন তাদেরকে রাইট শেয়ার দিয়ে 10% কমপ্লিট করা। নির্দেশনা অনুযায়ী এই 3 কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা বর্তমান মূল্যে শেয়ার বিক্রি করলে বাজার থেকে বের হবে প্রায় 4,500 কোটি টাকা। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবার ঢাকা স্টক এক্সচেঞ্জে চালু হলো এসএমই প্ল্যাটফর্ম। সকাল 10টায় 6টি কোম্পানি দিয়ে শুরু হয় এই বাজারের কার্যক্রম। এর মধ্যে 4টি এসেছে ওভার দ্য কাউন্টার ওটিসি থেকে। কোম্পানিগুলো হলো হিমাদ্রি লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েস, বেঙ্গল বিস্কুট ও অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিশিং মিলস লিমিটেড। বাকি দুটি কোয়ালিফাই ইনভেস্টর অফার কিউআইও প্রক্রিয়া শেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এগুলো হলো মাস্টারফিল্ড অ্যাগ্রোটেক এবং অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এর কয়েক মাস আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়ালকো অ্যালয় দিয়ে এসএমই বোর্ডে লেনদেন শুরু হয়েছিল। স্বল্প মূলধনী কোম্পানির বিকাশের সুযোগ দিতেই এসএমই প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দুপুরে ডিএসসি টাওয়ার এসএমই প্ল্যাটফর্মের লেনদেন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ডক্টর মিজানুর রহমান বলেন, দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে সব ধরনের সহায়তা দেবে নিয়ন্ত্রক সংস্থা। এ সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগ চাহিদা মেটাতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। বাণিজ্যিক ব্যাংকগুলো আছে
তারা কিন্তু সেই 500 বিলিয়ন টাকার মাঝখানে মাত্র 1/4 টাকা কিন্তু তারা বিনিয়োগ করতে পারছেন। বাকি টাকা আমাদের উদ্যোক্তাদের কিন্তু নন ফর্মাল খাত থেকে আনতে হচ্ছে। কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝাই তার পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি। যে এসএমই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আজকে আমাদের যে স্মল ও মিডিয়াম সাইজের উদ্যোক্তারা আছেন তারা অতি দ্রুত এবং সহজভাবে শেয়ার মার্কেট থেকে টাকা তুলে আনতে পারবেন। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির সব নথি তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গেল 22 সেপ্টেম্বর ইভেলির সম্পত্তি বিক্রি ও স্থানান্তরে নিষেধাজ্ঞা দেন আদালত। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা ডাইরেকশন দেয় রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে, যাতে তারা ইভ্যালির সমস্ত নথি তারা 11 তারিখে হাইকোর্টে সাবমিট করে। ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পেতে সুশাসনের নতুন শর্ত দিয়েছে ইইউ। 2024 থেকে 10 বছরের নতুন পরিকল্পনার খসড়া ঘোষণা করেছে 27 দেশের জোট। বিশ্লেষকদের মতে নতুন শর্ত দিলেও দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না ইইউ। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ইউরোপের বাজারে বাণিজ্যে বিশেষ সুবিধার দর কষাকষি, জিএসপি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা সবসময় থাকে আলোচনার কেন্দ্রে। শ্রমের মান কিংবা শ্রম অধিকার কিংবা পণ্য উৎপাদনে পরিবেশ রক্ষার মতো শর্ত যেমন থাকে, তেমনি ঘুরে ফিরে আসে মানবাধিকারের মতন বিষয়ও আলোচনার টেবিলে। তবে এবার 2024 জানুয়ারি থেকে নতুন মেয়াদে এই চুক্তিনামায় যুক্ত হয়েছে সুশাসন কিংবা মানবাধিকারের মতো বিষয়। বাণিজ্য বিশ্লেষক আর কূটনীতির কাছে প্রশ্ন ছিল, কাজের পরিবেশের চেয়ে সুশাসনের শর্ত ইইউকে বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর পথ তৈরি করবে কিনা। তারা অনেক দেশকে সাহায্য করে থাকেন, মার্কেট অ্যাক্সেস দিয়ে থাকেন, বাজার সুবিধা দিচ্ছেন, কিন্তু সেসব দেশ তাদের যেসব অব্লিগেশন গুলো করার কথা, যেমন হিউম্যান রাইটস, লেবার রাইটস, এগুলো তারা ঠিকভাবে করছেন না, গুড গভর্নেন্স, সে কারণে তারা এই শর্তগুলিকেও আরো কঠিন করে দিয়েছেন। আমরা বলি, যে কোনো সেন্সিবল লোকই বলে যে আমাদের সুশাসনের প্রচন্ড অভাব আছে, সেই অভাব পূরণ করা আমাদের দায়িত্ব। এটা তারা যদি আমাদেরকে বলে, তাদের সেই রাইট আছে যে আমি তোমাকে সুবিধা দেব, কিন্তু আমরা চাই যে এখানে সুশাসন প্রতিষ্ঠিত হোক। এক ধরনের বিশ্লেষকদের মধ্যে পশ্চিমা বিশ্ব প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মানবাধিকার কিংবা শ্রমমানের বিষয়ে শুধু জিএসপি নয়, বিভিন্ন ফোরামে সোচ্চার বরাবরই পরামর্শ তাদের বাজার ধরে রাখতে কৌশলী বাংলাদেশকে হবার। যদিও শুধু লিপ সার্ভিসই দিচ্ছে, আর কিছু করছে না, কিন্তু তারপরেও রোহিঙ্গার ব্যাপারে কিন্তু একমাত্র ইউরোপিয়ানরাই কিছু আপনাদের পক্ষে আছে, আর কেউ নেই। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এই নতুন যেটা প্রস্তাব করা হয়েছে, এবং এইভাবেই যদি এটা ইউরোপিয়ান পার্লামেন্টে পাশ হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই হবে। গেল বছর বাংলাদেশ সরকারকে দেয়া এক চিঠিতে ইইউ এর পক্ষ থেকে তাই স্পষ্ট করেই মানবাধিকার ও শ্রমাধিকার বিষয়ে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছিল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। করোনার প্রথম ধাক্কায় দেশের যেসব মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিল তারা আবারও আগের অবস্থানে ফিরে এসেছে, এমন ধারণা বাংলাদেশ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেনের। বিকেলে সংস্থাটির চরম দারিদ্র্য নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। গবেষণায় দেখা যায় দেশের সবচেয়ে বেশি অতিদরিদ্রের বাস কুড়িগ্রামে 54% মতো। একেবারেই অতিদরিদ্র নেই নারায়ণগঞ্জে। তবে দেশে এখন ঠিক কী পরিমাণ দরিদ্র কিংবা অতি দরিদ্র রয়েছে তা BIDS এর গবেষণা প্রতিবেদনে উঠে আসেনি। এ ব্যাপারে BIDS এর মহাপরিচালক বলেন, সাম্প্রতিক তথ্য নিয়ে BBS কাজ করছে। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী দেশের সম্পদের ন্যায্যতা তৈরি করা দরকার বলে মন্তব্য করেন। পাট থেকে সুতা ও কাপড় তৈরি নিয়ে চলছে বিস্তর গবেষণা। এরই মধ্যে 20 ধরনের সুতা ও 50 ধরনের কাপড় তৈরি করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, যা থেকে তৈরি হচ্ছে ওড়না, জিন্স প্যান্ট থেকে শুরু করে শীতকালীন পোশাক। নাজমুল হুদা সুমনের রিপোর্ট। এভাবেই লম্বা পাট কেটে তৈরি হচ্ছে সূক্ষ্ম আঁশ, যার সাথে রাসায়নিক মিশিয়ে ওপেনিং মেশিনের মাধ্যমে দেয়া হচ্ছে তুলার মতো চেহারা। তুলার প্রায় সমগুণ সম্পন্ন এই আঁশের সাথে সমানুপাতিক হারে ভেড়ার লোম, কলা গাছের আঁশ,
আনারস পাতার আঁশসহ নানা তন্তু মিশিয়ে তৈরি হচ্ছে ল্যাপ। এই ল্যাপ স্লাইভারে আশ্রে পরিষ্কারের পর টুইস্ট মেশিনে দিয়ে তৈরি করা হয় সুতা, যা দিয়ে বানানো হয় ওড়না, জিন্স প্যান্ট, কম্বল, বেডশিট সহ বাহারি নকশার সামগ্রী। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের দাবি, তাদের তৈরি সুতা ও কাপড় বেশ উষ্ণ ও আরামদায়ক, তাই শীত প্রধান দেশে এর রয়েছে ব্যাপক চাহিদা। জুট অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার থেকে আমরা অনেক ধরনের পাট, তুলা, উল, সিল্ক, ব্র্যান্ডেড সুতা তৈরি করেছি। এই ধরনের সুতা দিয়ে পর্দার কাপড়, পাঞ্জাবির কাপড়, শুটিং কাপড়, সেলোয়ার কামিজের কাপড়, ওড়নার কাপড়, জিন্স, ডেনিম এইগুলি তৈরি করা হয়েছে এবং এইগুলির ফিউচারে অনেক প্রসপেক্ট আছে। এই কাপড়গুলি মোটা প্রকৃতির বলে এইগুলির শীত প্রধান দেশে প্রচুর চাহিদা আছে। পাট থেকে তৈরি এসব সুতা ও কাপড় বাণিজ্যিকভাবে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করে ব্যাপক আয় সম্ভব বলছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। পাট খাতকে আরও চাঙ্গা করার জন্য আমরা যদি বিনিয়োগ করি, বিনিয়োগ বাড়াই, বেসরকারি উদ্যোক্তারা যদি আগায় আসে, তাহলে আমরা পাটকে আরও আমরা আগিয়ে নিয়ে যেতে হবে। এখানে অনেক কর্মসংস্থান হবে, আমাদের দেশের বেকার সমস্যা দূর হবে, অর্থনীতিতেও আমরা অনেক অবদান রাখতে পারবে পাট। পাট প্রক্রিয়াজাতের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 20 ধরনের সুতা ও 50 ধরনের কাপড় তৈরি করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। চলতি 2021-22 অর্থ বছরে বিভিন্ন ব্যাংকের কাছে 78 কোটি 60 লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসেই বিক্রি হয় 10 কোটি ডলার। চাহিদা বাড়ায় দিন দিনই বাড়ছে এর দাম, এতে করে কমছে টাকার মান। ব্যাংকগুলোর মধ্যে নগদ ডলার বিনিময়ের হার সবচেয়ে বেশি ছিল ব্র্যাক ও এনআরবিসি ব্যাংকের। ব্যাংক দুটিতে ডলারের দর ছিল 88 টাকা 50 পয়সা। আমদানি চাহিদা বাড়ায় দেশের বাজারে ডলারের চাহিদা ও দাম বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। অবকাঠামো সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক বলেন, 2026 সাল নাগাদ আইসিটি শিল্পে 30 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে। এ সময় বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে মোট 9টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়, যেখানে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করবে প্রায় 5.5 কোটি ডলার। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।